experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। নূপুর ছমছম শব্দ কানে ভেসে আসছে। শব্দটা দূর থেকে ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে। একসময় শব্দের উৎসটা একদম আরুষের কাছে চলে আসে। আরুষ পাশে তাকিয়ে দেখে শাড়ি পরিহিত একটি মেয়ে একজোড়া নূপুর পরে ওর ঠিক সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা ধীর পায়ে এসে আরুষের পাশে বসে পড়ে। আস্তে করে নিজের মাথাটা আরুষের কাঁধে রাখে। আরুষ বলে ওঠে, অন্তি জানো, এই মুহূর্তে আমার কল্পনাটা আমার সারা জীবনে বাস্তবতার চেয়ে 1000 গুণ বেশি সুন্দর। এই কল্পনাটা কি সত্যি হতে পারে না? যদি সত্যি না হয় তাহলে এই কল্পনা থেকে আমি কখনো বাস্তবতায় ফিরতেই চাই না। এই মুহূর্তে আমার কল্পনার মতো তুমি কি বাস্তবে আমার পাশে বসে আমার ঘাড়ে মাথা রাখতে পারো না? কল্পনায় দেখা মানুষটির চোখে কি জল দেখা যায় আরুষ? তার পায়ে নূপুরের ছমছম শব্দ কি অনুভব করা যায়? আমার তো জানা ছিল না। একবার পাশে ফিরে ভালোভাবে চোখ মেলে দেখো তো, আদৌ কি এটা তোমার কল্পনা নাকি এটাই আমাদের বাস্তব? অসম্ভব দুঃখের পর অকল্পনীয় সুন্দর একটা বাস্তব, যে বাস্তবের দীর্ঘ প্রতীক্ষার পর, অসংখ্য মান অভিমানের পর অন্তি তার আরুষের পাশে বসে আছে, তার কাঁধে মাথা রেখে। এই কথা শোনার সাথে সাথে আরুষের ঘোর কেটে যায়। আরও উঠে দাঁড়ায়। তারপর ভালোভাবে তাকিয়ে দেখে আসলেই ওর পাশে অনন্ত বসেছিল। ওকে এভাবে উঠে দাঁড়াতে দেখে অনন্ত উঠে দাঁড়ায়। মেয়েটা আজও হালকা নীল রঙের জামদানি শাড়ি পরেছে। কাঁধ অব্দি চুলগুলো আজ কোমরে ছড়িয়েছে। চোখে আর চশমা নেই। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে এক গাদা নীল রেশমি চুড়ি আর কপালে ছোট্ট একটা টিপ। মেয়েটাকে আজও দেখতে অসম্ভব সুন্দর লাগছে। অনন্ত শীতল চাউনিতে আরুষের দিকে তাকিয়ে আছে। আরুষও আর কিছু না চিন্তা করে অনন্তকে নিজের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে। এতটা শক্তভাবে জড়িয়ে ধরেছে যে মনে হচ্ছে পারলে অনন্তকে সে বুকের ভিতরে মিশিয়ে ফেলবে। এক মুহূর্তের জন্য অনন্তকে ছাড়লে যেন সে আবার হারিয়ে যাবে। কিন্তু এবার আর আরুষ ওর অন্তিকে হারিয়ে যেতে দেবে না। দরকার হলে সারা জীবন এই বুকের মধ্যে লুকিয়ে রাখবে ওকে। অনন্ত চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। এই অশ্রু দুঃখের না, বরং দীর্ঘ প্রতীক্ষার পর পরম সুখের বার্তা নিয়ে এসেছে এই অশ্রুকণা। আমি কিন্তু এখনো সে আগের মতো চিকন চাকন মানুষই আছি। এত জোরে চেপে ধরলে আমি তো চ্যাপটা হয়ে যাব। অনেকক্ষণ হয়ে গেছে, এবার তো ছাড়েন। না, ছাড়বো না। ছাড়লে তুমি আবার চলে যাবে। তাই এভাবেই থাকবো সারা জীবন। চলে যাওয়ার জন্য ফিরে এসেছি নাকি? নাই এবার আমি যাব, আর নাই আপনাকে যেতে দেব। এবার আরুষ অনন্তকে ছেড়ে দিয়ে ওর সামনে দাঁড়ায়। তারপর অনন্ত দুই গালে নিজের হাত দিয়ে কান্না ভেজা চোখে বলে, তুমি ঠিক আছো? সুস্থভাবে আমার সামনে দাঁড়িয়ে আছো? তাহলে সীমান্ত আর হিমেল কি আমাকে যা যা বলেছে সব মিথ্যে? আর তোমার লেখা চিঠি, এটাও কি মিথ্যে? কেন করলে আমার সাথে এমনটা? তোমার কোনো আইডিয়া আছে এই 2টা দিন আমার কেমন কেটেছে? না, ওদের বলা কোনো কথাই মিথ্যে না। শিমু আর হিমেল ভাই আপনাকে যা যা বলেছে তার প্রতিটা কথা, প্রতিটা অক্ষর সত্য, সাথে এই চিঠিটাও সত্য। মানে? আপনাকে সব সত্য কথাই বলা হয়েছে, তবে হ্যাঁ, আংশিক সত্য বলা হয়েছে। আপনাকে সেদিনের সম্পূর্ণ ঘটনা বলা হয়নি। মানে হচ্ছে, আমার আর হিমেল ভাইয়ের বিয়ের দিন আসলে আমি পয়জন নিয়েছিলাম। আমাকে ওভাবে পড়ে থাকতে দেখে শিমু ভেবেছিল আমি আসলেই মারা গিয়েছি। ও সিঁড়িতে বসে চিৎকার করে কাঁদছিল, কিন্তু রুদ্র ভাইয়া কারো কথার কোনো তোয়াক্কা না করে আমাকে করে নিয়ে ছুটে বাইরে বেরিয়ে যায়। এইটুকু পর্যন্তই ওরা আপনাকে বলেছে। এর পরের ঘটনা আমি আপনাকে বলবো। ভাইয়া আমাকে এরপর হসপিটালে নিয়ে যায়। ভাইয়া বেরিয়ে যাওয়ার পর হিমেল ভাই, শিমু সহ বাকি সবাই হসপিটালে আসে। আমি নিজে একজন পরিপূর্ণ ডক্টর না হলেও আমার ধারণা ছিল অধিকাংশ মেডিসিন সম্পর্কে। তাই বুঝে শুনেই আমি এমন একটা পয়জন ইনটেক করেছিলাম যেটা আসলে আমার বাঁচার কোনো কথাই ছিল না। কিন্তু ভাগ্যক্রমে সেদিন ওই পয়জনটার অ্যান্টিডোট ওই হসপিটালে ছিল। তারপরেও আমাকে হসপিটালে নিতে নিতে আসলেই অনেকটা দেরি হয়ে যায়। অ্যান্টিডোট দিয়ে আমাকে বাঁচানো সম্ভব হলেও পয়জনের জন্য আমার অনেক ব্রেন সেলসই ড্যামেজ হয়ে গিয়েছিল। তাই আমি বেঁচে থাকলেও তখন কোমায় চলে গিয়েছিলাম। প্রায় 8 মাস মতো আমি হাসপাতালেই ছিলাম। আমার জ্ঞান ফিরেছে প্রায় 8টা মাস পর।
আল্লাহ সহায় ছিল বলেই হয়তো সেদিন আমি এই যাত্রায় বেঁচে ফিরেছিলাম। আর আপনাকে যে চিঠিটা দিয়েছিলাম, যেটা একটু আগে আপনি পড়লেন, সেটা আমি পয়জন ইনটেক করার আগেই লিখেছিলাম। এতটুকু শোনার পরে আরুষ অনন্তকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, কেন করেছিলে এমনটা? হ্যাঁ, জীবনটা কি এতটাই সস্তা যে অন্য কারোর জন্য সেটা দিয়ে দিতে যাচ্ছিলে? একবারও ভাবলে না যে তোমার কিছু হলে আমি কি হয়ে থাকতাম? এই 2টা দিন আমার কেমন কেটেছে তুমি জানো? নিঃশ্বাস তো নিচ্ছিলাম, কিন্তু আসলে আমি বেঁচেই ছিলাম না। এই 2 দিন আমার আত্মাটা যেন এই দেহ ছেড়ে বেরিয়ে গেছিল। কতবার মনে হয়েছিল নিজেকেই শেষ করে দিই, কিন্তু হিমি আমার হাতটা ছাড়ছিলই না। ও সারাক্ষণ আমার সঙ্গে লেগেই থাকতো। হিমি? আপনার কি মনে হয় হিমি কেন সারাক্ষণ আপনার সাথে ছিল? এতটুকু একটা বাচ্চা আপনাকে প্রথমবার দেখে কিভাবে চিনে ফেললো? আপনার মন খারাপ থাকলে আপনাকে কিটক্যাট কেন দিত? কারণ ওকে সব কিছু আমিই শিখিয়ে দিয়েছি। কিন্তু হিমি তো সবসময় কথায় কথায় বলতো যে ওর মাম্মা ওকে সব কিছু শিখিয়েছে। জি, ও আমাকেই মাম্মা বলে ডাকে, শিমুকে তো ও মা বলে ডাকে, আর আমাকে মানে ওর একমাত্র খালামণিকে ও মাম্মা বলে ডাকে। জানেন, 8 মাস পরে মানে আমার জ্ঞান ফেরার পরে যখন আমি সব সত্যি জানতে পারলাম, কিন্তু তখনও আপনার কোনোই খোঁজ ছিল না। তখন আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, সিভিয়ার ডিপ্রেশন। তার কয়েক মাস পরেই হিমি হয়। ওই ছোট্ট বাচ্চাটাই না আমার বেঁচে থাকার একমাত্র কারণ ছিল। ধরা যায় হাজারো কষ্টের মাঝে ও এক চিলতে খুশির ঝলক ছিল আমার জীবনে। তখনই রুমে শিমু, হিমেল ভাই, রুদ্র ভাই আর নিশি ভাবি প্রবেশ করে। হিমি দৌড়ে এসে আমার কোলে ওঠে আর বলে, মাম্মা, তুমি যেভাবে বলেছিলে আমি সেভাবেই সারাক্ষণ আরুষ মামার সাথে ছিলাম। আরুষ মামাকে একটুও একা থাকতে দেইনি। আর মামা যখন কান্না করতো তখন আমি তোমার দেয়া কিটক্যাটগুলো দিতাম। এখন তুমি খুশি হয়েছ মাম্মা? থ্যাংক ইউ মাম্মা। আমার মাম্মাটা আসলেই বেস্ট। আমার মাম্মাটার জন্য আমি 1 বক্স কিটক্যাট কিনে রেখেছি। সে সবগুলো তোমার। আমার লক্ষ্মী সোনা বাচ্চাটা। এরপর রুদ্র ভাইয়া আরুষ ভাইকে বলে ওঠে, আরুষ, এই পৃথিবীতে আমি তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করি, কিন্তু আবার 4টা বছর তোমাকে এই আমি পাগলের মতো খুঁজেছি সব জায়গায়। আমার বোনটা তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারেনি। সবকিছু ছেড়ে, এমনকি আমাদেরকেও ছেড়ে ও চট্টগ্রামে চলে গিয়েছিল। আজ 4টা বছর পর অন্তি এই বাসায় ফিরেছে। এই 4 বছর ওর সাথে দেখা করার জন্য আমরাই চট্টগ্রাম যেতাম। শিমু আর হিমেল তো ওর সাথে থাকার জন্যই চট্টগ্রামে সেটেল হয়। আমার বোনটাকে কত বছর পর আমি এত প্রাণ খুলে হাসতে দেখেছি আমি নিজেও জানি না। এতগুলো বছর পর আবার এ বাসা তার প্রাণ ফিরে পেয়েছে। তাই তোমার প্রতি আমার যত রাগ ছিল সব আজ দূর হয়ে গেছে। তোদের এত দিন আলাদা থাকার জন্য কোথাও না কোথাও আমি আর শিমু দায়ী, কিন্তু ওই যে আল্লাহ চাইলে সব হয়, এই জন্য এত ঝড়ঝাপটার পরেও তোরা একে অপরের সাথে দাঁড়িয়ে আছিস। আর তোকে সিডনিতেই আমরা সম্পূর্ণ সত্যিটা বলতে পারতাম, মানে এইটা বলতে পারতাম যে অনন্ত বেঁচে আছে। তবে বলিনি কারণ এই কষ্টটা তোর প্রাপ্য ছিল। তুইও অন্তিকে ভুল বুঝে কম কথা তো শুনাস নাই। আর এই মেয়েটা তোকে ছাড়া আদৌ বেঁচে ছিল? এবার আরুষ ভাই মুচকি একটা হাসি দিয়ে আমার দিকে তাকায় আর বলে, এই মুহূর্তে আমার কাছে কোনো রিং নেই, আর না কোনো ফুল আছে। আদৌ এই কথাটা বলার জন্য এটা উপযুক্ত সময় কিনা আমি জানি না, তবে আমি আর 1 মুহূর্ত দেরি করতে চাই না অন্তি। তুমি জানো, তারপরও আমি নিজের মুখে তোমাকে বলতে চাই, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রতিটা কেটে যাওয়া দিনের সাথে আমার ভালোবাসাটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আমি সেই ব্যক্তি যে তোমাকে সেই চিরকুটগুলো দিতাম। আমি সেই ব্যক্তি যার জন্য তুমি আমাদের মেডিকেলে সবার ভাবি হয়ে গেছিলে। এখন কি আমাকে একটা সুযোগ দেবে সত্যিকারে তোমাকে সকলের ভাবি বানানোর? একটা সুযোগ দেবে আমার আর তোমার সব অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করার, জীবনের বাকি দিনগুলো তোমার হাত ধরে পার করার? আমি এটা তো কথা দিতে পারি না যে আমি তোমাকে কখনো দুঃখ বা কষ্টের সম্মুখীন হতে দেব না, তবে এটুকু কথা দিতে পারি, সময় ভালো হোক বা খারাপ, সকল পরিস্থিতিতে আমি তোমার এই হাতটা শক্ত করে ধরে রাখবো। দেবে কি আমাকে একটা সুযোগ? এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি সেটা শুধু আমিই জানি।
দেখতে দেখতে আরও 4টা বছর পার হয়ে গেছে। 4 বছর পর এই বাবা, মা তোমাকে সে কতক্ষণ থেকে ডাকছে, তুমি নিচে মার কাছে যাচ্ছ না কেন? তুমি জানো না মার কোলে আমার পিচকা ভাই আছে? আম্মু ওটা পিচকা না, বলো তোমার ছোট ভাই। আচ্ছা বাবা, এখন জলদি জলদি নিচে চলো, না হলে মা তোমার সাথে আমাকেও কপাত করে তুলে তপাক করে গিলে নিবে। আম্মু এগুলো কেমন ভাষায় কথা বলছো? আচ্ছা নিচে চলো। বলেই আরুষ ওদের 3 বছরের মেয়ে আরিশাকে কোলে নিয়ে নিচে নেমে আসে। আজ আরুষ আর অনন্তের সদ্য জন্ম হওয়া 1 মাসের ছেলের নামকরণের অনুষ্ঠান। এখনো পর্যন্ত ছেলেটার নাম রাখা হয়নি। নিচে নেমে আরুষ বলে, আমার মেয়েটাকে এগুলো কি ভাষা শেখাচ্ছ বলো তো? পিচকা, কপাত করে তুলে টপাক করে গিলে ফেলা, এগুলো কোন ধরনের ভাষা? নিচেও দুনিয়ার উল্টাপাল্টা ভাষা ব্যবহার করো, সাথে আমার মেয়েটাকেও নিজের মতো বানাচ্ছ। আরে আজব, আমার মেয়ে আমার মতো হবে না তো কি পাশের বাসার ভাবির মতো হবে নাকি? আচ্ছা বাই দেবে, এইসব বাদ দেন। কিছুক্ষণের মধ্যেই তো শিমু, হিমেল ভাই, হিমি, রুদ্র ভাইয়া, নিশি ভাবি আর ওদের ছোট্ট ছেলে নিশান, তারা সবাই আমাদের বাসায় চলে আসবে। তার সাথে তোমার আর আমার পরিবারের বাকি সবাই চলে আসবে। তুমি আমাদের পিচকার কোনো নাম ঠিক করেছো? অবশ্যই ঠিক করেছি। তোমার ওপর আমার এত ভরসা নেই যে আমার বাচ্চার নাম রাখার দায়িত্ব তোমার ভরসায় ছেড়ে দেব। বাই দ্য ওয়ে, আমি মোটামুটি শিওর যে নাম তো তুমিও কিছু একটা ঠিক করেছো। তা কি নাম ফাইনাল করেছো তুমি? আরে এবার আমি একা না, আমি আর আরিশা দুজন মিলে আমাদের ছোট্ট পিচকোর নাম ঠিক করেছি। দেখো, তোমার নাম আরুষ, আমার নাম অনন্ত। এই দুটা নাম মিলে আমাদের ছোট ছেলের নাম তাহলে কি হবে? উড়ন্ত, উড়ন্ত খান। বাহ! কি উড়ন্ত? উড়ন্ত মানুষের বাচ্চা নাম হয় নাকি? হ্যাঁ, মনে হচ্ছে এটা মানুষ না, কোনো রাইড শেয়ারিং অ্যাপের নাম। এই মা মেয়ে দুটোই পাগল, এই দুইটা মিলে আমাকেও পাগল করে দিচ্ছে। আমি আস্তে করে বাবুকে আমার পাশে রেখে উঠে দাঁড়িয়ে আরুষকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, তাহলে আপনার আমাদের ছেলের জন্য উড়ন্ত নামটা পছন্দ হয়নি? তা আরশান আরুষ খান নামটা কেমন লাগে আপনার কাছে? এই নামটা কি আমাদের ছোট্ট বাবুটাকে মানাবে? আরুষ মুচকি এসে অনন্তকে ওর পিছন থেকে টান দিয়ে সামনে নিয়ে আসে। তারপর ওর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ দিয়ে ওকে জড়িয়ে ধরে। সাথে সাথে পাশ থেকে আরিশা বলে ওঠে, বাবা, আমিও আছি, আমাকেও আদর করো। তা তো অবশ্যই, আমি আমার আম্মুটাকে কি করে বলতে পারি? হ্যাঁ, আমাদের এবারে গল্পটা এখানেই শেষ হলো। এত দিন ধরে আমাদের সাথে থাকার জন্য আর আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার পক্ষ থেকে, মানে অনন্তর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সামনের সপ্তাহে ইনশাল্লাহ নতুন গল্প আসবে। আশা করব সেটাও আপনাদের এতটাই ভালো লাগবে। আমাদের জন্য দোয়া করবেন কিন্তু, আর আমরাও দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকেন। বাই বাই, আল্লাহ হাফেজ।